ইয়ে, কি মজা! আজকে আমার খুব মজা হচ্ছে। আমার আজকে এতটাই আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতেও পারবো না। যাক, শেষ পর্যন্ত আমার মেজো যা বাড়িতে আসছে। আমি এতদিন আমার জায়ের জন্যই তো অপেক্ষা করছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমার কথা শুনতেই চাইছিল না। জানি না এত বড় বড় ছেলেগুলোকে কি জন্য বাড়িতে বসিয়ে রেখেছে। আমাকে দিয়ে এতদিন অনেক বাড়ির কাজকর্ম করিয়েছে, কিন্তু এখন আমি সবাইকে এমন ফাঁদে ফেলেছি, এবার সবাই বিয়ের পাকা কথা মিটিয়েই ফেললো। এই বলে দীপালি হাহা করে হাসতে থাকে। আসলে বেশ কয়েক মাস আগের ঘটনা। হ্যালো মা, আমার শাশুড়ি মা আমার কোনো কথা বুঝতেই চায় না। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দুই দেওর আর আমার বরের কাজ করতে করতে আমি একেবারে কাজের মেয়ে হয়ে গেছি। এই বাড়ির কাজের মেয়ে হয়েছি ঠিকই, কিন্তু আমাকে তো কোনো টাকাও দেওয়া হয় না। জানি না আমি কেন বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমার মনে হয় শুধুমাত্র আমাকে কাজকর্ম করার জন্যই এখানে নিয়ে আসা হয়েছে। আরে দীপালি, তুই চিন্তা করিস না। তুই তোর শাশুড়ি মাকে একটু ভালোভাবে বুঝিয়ে বল যে তোর দুই দেওর তো ভালোই বড় হয়েছে, আর ওদের বিয়ের বয়সও পেরিয়ে গেছে। এখন যদি ওদের বিয়ে দেওয়া না হয় তাহলে তো বয়স আরো বেড়ে যাবে। তখন কিন্তু কোনো মেয়েই ওদেরকে বিয়ে করতে চাইবে না। তুই তোর শাশুড়ি মায়ের কানের কাছে গিয়ে কথাগুলো বলতে থাক, তাহলে যদি তোর শাশুড়ি মা তোর কথাগুলো শোনে। তোমার কি মনে হয় আমার শাশুড়ি মা একেবারেই শুনে ফেলবে? কখনোই হতে পারে না। দূর, আমার আর বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না। বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না করা, সবাইকে সময় মতো খাবার দেওয়া, সবার ফাইফরমাস কাটা, আমার এগুলো আর ভালো লাগছে না। কেউ আমাকে বুঝতেই চায় না, এমনকি তোমার জামাইও আমার কথা বোঝে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুই একবার এই কথাটা বলেই দেখ না, তোর শাশুড়ি মা যদি তোর দেওরের বিয়ের জন্য রাজি হয়ে যায় তাহলে তোর শ্বশুর বাড়িতে একটা যা চলে আসবে। তারপর তুই আরাম করে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবি, কারণ তুই বাড়ির বড় বৌমা, তাই তোর কথাতেই সবকিছু হবে। এভাবেই প্রিয়তমা দেবী তার মেয়েকে বুঝিয়ে ফোন রেখে দেয়। আর অন্যদিকে দীপালি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি সবাইকে খাবার পরিবেশন করে। আর কিছুদিন যাবৎ দীপালির শাশুড়ি মা অসুস্থ, তাই সবাইকে খাবার পরিবেশন করি দীপালি তার শাশুড়ি মায়ের কাছে খাবার নিয়ে যায়। মা, এই নিন, আপনার জন্য খাবার এনেছি, আপনি খাবারটা খেয়ে নিন। ততক্ষণে আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি আর আপনার আলমারিটাও গুছিয়ে দিচ্ছি, কেমন? যাক, তোমার মতো একটা বৌমা ছিল বলে আমি সত্যি এত ভালোভাবে দিন কাটাতে পারছি। তা না হলে এই অসুস্থ শরীর দিয়ে আমাকে কাজকর্ম করতে হতো। তুমি আছো বলে আমার মুখে খাবার তুলে দিতে পারছো। তুমি সত্যি অনেক ভালো। হ্যাঁ, এটাই ভালো সুযোগ। এবার মায়ের সঙ্গে আমার মেজো দেওরের বিয়ের কথাটা তুলেই ফেলি। তা না হলে মা কখনোই এদের বিয়ে দেবে না। এদের কিরকম আইবুড়ো করেই বাড়িতে ফেলে রেখে দেবে আর আমাকে কাজ করিয়ে করিয়ে মারবে। এভাবেই দীপালি প্রথমে তার শাশুড়ি মায়ের ঘর ভালো মতো পরিষ্কার করে দেয়। মা জানেন, এই কিছুদিন হলো আমার শরীরটাও ভালো নেই। দেখুন না, আমি কবে থেকে আশা করে বসে আছি আমার মেজো দেওরের বিয়েটা দেব, তাহলে বাড়িতে আমার মেজো যা আসবে আর আমি একটু আরাম করে দিন কাটাতে পারবো। জানি না কবে সেই দিনটা আসবে। আচ্ছা মা, অজয়ের বিয়ে দিলে কেমন হয় বলুন তো? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? দীপালি এমন সময় পিছন ঘুরে দেখে যে তার শাশুড়ি মা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে, তাই সে কোনো কথার উত্তর দিতে পারে না। আর যা দেখে দীপালি রেগে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। সে তখনই তার শাশুড়ি মায়ের খাবারের প্লেট নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, দীপালি, আরে কোথায় তুই? একটু বেরিয়ে আয়। কোথায় আছিস? আমি তোর বাড়িতে এসেছি। তুলিকার গলার শব্দ পেয়ে দীপালি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর দীপালি যখন তুলিকাকে দেখে তখন সে একেবারে চমকে ওঠে। আরে তুলিকা, এতদিন পর? কি ব্যাপার, হঠাৎ আজকে আমার কথা মনে পড়লো? সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই আমার শ্বশুর বাড়িতে আসবি। কি জন্য এসেছিস তুই? আরে বাবা, বলছি, তুই আগে বল, তুই এত রোগা হয়ে গেছিস কেন? তোকে দেখে যেন মনে হচ্ছে তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে একদমই খেতে দেয় না। বুঝেছি, বাড়ির কাজকর্ম করতে করতে তুই নিশ্চয়ই খাবার খেতে পাস না, তাই তো? তবে তুই চিন্তা করিস না, আমারও কিন্তু ঠিক একই অবস্থা। সেই জন্য আমি একটা প্ল্যান করেছি। তুই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ তো, আমি কবে মোটা ছিলাম তুই আগে সেটা বল। আমি তো প্রথম থেকেই রোগা, আর তুই আমাকে দেখে বলছিস আমি রোগা হয়ে গেছি। যাই হোক, তুই কি প্ল্যান করেছিস সেটা বল। আরে এই দেখ, আমার দেওরের বিয়ের কার্ড। আমার দেওরের বিয়ের দিন তোদের সবাইকে কিন্তু যেতে হবে। আমি আজকে তোদেরকে এখানে নিমন্ত্রণ করতে এসেছি। আজকে আমি খুব খুশি, আমার দেওরের বিয়ে হচ্ছে। তার মানে বাড়িতে এবার আমার ছোট যা আসবে। বাপরে বাপ,
এবার আমি কাজের হাত থেকে একটু হলেও রেহাই পাবো, আর এবার শ্বশুর বাড়িতে অন্তত একটু আরাম করে দিন কাটাতে পারবো। তুলিকার কথা শুনে তার বান্ধবী দীপালির মাথায় হাত পড়ে যায়, আর সে মনে মনে ভাবে, জানি না আমার দেওরের কবে বিয়ে হবে, আর আমার বাড়িতে কবে আমার মেজো যা আসবে। তা না হলে আমি কখনোই এরকম বাড়ির কাজকর্মের হাত থেকে রেহাই পাবো না। তুলিকার কথা শুনে আমার মনেও অনেকটা সাহস জুটে গেল। এই দীপালি, তুই আবার মনে মনে কি ভাবছিস? আমার মনে হচ্ছে তুইও আমার মতো চিন্তায় আছিস, কারণ তুই তো এখন বাড়ির একমাত্র বৌমা, তাই তোকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। তোকে একটা কথা বলছি শোন, তোর মেজো দেওর মানে ওই অজয়ের বিয়েটা আগে দিয়ে দে, তাহলে কিন্তু তুই শান্তিতে দিন কাটাতে পারবি। আচ্ছা, আমি এবার আসছি কেমন? আমাকে আবার অনেক জায়গায় নিমন্ত্রণ করতে যেতে হবে। এই বলে তুলিকা সেখান থেকে চলে যায়। আর তুলিকা চলে যাওয়ার পর সেই বিয়ের কার্ড নিয়ে দীপালি বসে বসে দেখতে থাকে, আর সে মনে মনে নানান রকমের প্ল্যানিংও করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দীপালি তার শাশুড়ি মাকে বলে, মা বাবা, আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমি তো একা হাতে সবকিছু কাজকর্ম করে উঠতে পারছি না, আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই, আর কয়েকদিন হলো আমার শরীরটাও খুবই অসুস্থ। তাই আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার, কিন্তু কিছুদিন বিশ্রাম নিয়ে আর কি বা হবে। তাই আমি ভাবছিলাম যে যদি এবার অজয়ের বিয়েটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তুমি তো ঠিকই বলেছো, কিন্তু আমার মনে হয় আমরা নিজেরা সিদ্ধান্ত নিলে তো চলবে না, একবার অজয়কে জিজ্ঞাসা করা দরকার। ও বিয়ে করতে চায় কিনা সেটা তো আগে জানা দরকার। এমন কথা শুনে দীপালি নিজের ঘরে চলে যায়, আর তার মেজো দেওর অজয়ের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিবেলা অজয় যখন বাড়িতে ফিরে আসে তখন দীপালি অজয়কে বলে, বলছি অজয়, মা বাবা তো রাজি আছে, এবার তুমিও রাজি হয়ে যাও। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো, কারণ তোমার কিন্তু বিয়ের বয়স হয়েছে। তোমার বিয়ের বয়স পেরিয়ে গেলে তখন কিন্তু কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে না। তোমার বয়সটা কি এখন কম হয়েছে বলো তো? কারণ তোমার বয়সটা তো আর থমকে থাকবে না। আরে বৌদি, তোমাকে আর কি বলবো, আমার নিজের যদি কোনো পছন্দের মেয়ে থাকতো তাহলে তো আমি আগেই বিয়ে করে নিয়ে চলে আসতাম। আমি শুধু শুধু কেনই বা তোমাদের জন্য অপেক্ষা করতাম? সত্যি বলতে আমার পছন্দের কেউ নেই, তোমরা যার সঙ্গে ভালো বুঝবে আমার বিয়ে দেবে তাকে আমি বিয়ে করে নেব। অজয়ের কথা শুনে দীপালি তার জন্য মেয়ে দেখার সিদ্ধান্ত নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর দীপালি একদিন যখন তাদের বাড়ির উঠান পরিষ্কার করে তখনই পাশের বাড়ির ছাদ থেকে এক কাকিমা বলে, কি ব্যাপার বৌমা, আজকে তোমাকে সব কাজ করতে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তুমি ছাড়া তো এই বাড়িতে আর কাজ করার মতো কেউ নেই, বুঝতে পেরেছি। তোমার শাশুড়ি মাও তো তোমার হাতে হাতে কাজ করে না। জানি না তোমাদের বাড়িতে আবার কবে দ্বিতীয় বউ আসবে। এবার তোমার দেওর দুটোর বিয়ে দাও, তা না হলে তুমি আর একা একা কতদিন সবার 5-4 মাস খাটবে বলো তো? কাকিমা, আমার দেওরের বিয়ে আমি ঠিক দিয়ে দেব, আপনাদেরকে অত চিন্তা করতে হবে না। তাছাড়া আমি যে দেখতে পাচ্ছি আমার থেকে আপনাদের চিন্তা বেশি হচ্ছে, দয়া করে আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। আর আমার দেওরের বিয়ে আমি ঠিক তাড়াতাড়ি দিয়ে দেব। আরে বৌমা, আমার তো 2 ছেলের আমি বিয়ে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু তোমার দেওরের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তবুও আমি ওদের আগে ভাগে বিয়ে দিয়েছি। তোমার দেওর অজয়, বিপ্লব, ওরা কিন্তু বয়সে অনেক বড়, ওদের অনেক বয়স হয়ে গেছে। এবার মনে হয় না ওদেরকে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে। অঞ্জলির কথা শুনে দীপালি আর চুপ করে থাকে না। দীপালি এবার খুবই তাড়াহুড়ো করে মেজো দেওরের জন্য পাত্রী খুঁজতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই একটা মেয়েকে তার পছন্দ হয়, আর পরিবারের সকলেই সেই মেয়েটাকে পছন্দ করে। সেই সাথে অজয়েরও মেয়েটাকে ভালো লাগে। তাই দীপালি সেদিন অজয়ের বিয়ের পাকা কথা মিটিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেদিন দীপালির খুশির কোনো ঠিকানা থাকে না। কি মজা, এবার আমার দেওরের বিয়েতে আমি অনেক নাচানাচি করব, আর আমার বান্ধবী তুলিকাকে বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব। এবার আমি বসে বসে আরাম করব, আর আমার যা কাজ করবে। উফ, ভেবে কি শান্তি লাগছে। জানি না বাড়িতে মেজো বউ আসলে আমি আরো কতটা শান্তি পাবো। ঠিক এমন সময় সেখানে দীপালির স্বামী দীপঙ্কর এসে বলে, কি ব্যাপার দীপালি, মনে মনে তো খুবই খুশি হচ্ছে দেখতে পাচ্ছি। আমি জানতাম তুমি তোমার যা আসছে বলে অনেক খুশি হয়েছে, তাই তো? কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো তুমি একা ছিলে কত ভালো ছিলে? এবার তোমার যা আসছে, এবার তো তোমার যার সঙ্গে ঝগড়া মারপিট শুরু হবে। তুমি বেশি কাজ করলে তোমার রাগ হবে, আর তোমার যা যদি বেশি কাজ করে তার রাগ হবে। এই তুমি চুপ করো তো, এসব বিষয়ে একদম আমার সঙ্গে কথা বলবে না। দয়া করে অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। সারা দিন রাত কাজ করে করে খেটে খেটে আমি একেবারে মরে যাচ্ছি, আর তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো? যাও তুমি এখান থেকে। এভাবেই দীপালি দীপঙ্করকে সেখান থেকে চলে যেতে বলে, আর দীপঙ্কর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। আর দেখতে দেখতে দীপালির দেওরের বিয়ের দিন চলে আসে।
আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দীপালির দেওরের শুভ বিবাহ সম্পন্ন হয়। আর দীপালি খুবই খুশি হয়ে তার মেজো যা অর্পিতাকে বাড়িতে নিয়ে চলে আসে। এমন সময় শাশুড়ি মা তার মেজো বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। অর্পিতা, এবার তুমি এসে গেছো যখন, এবার কিন্তু তোমাকে একটু বাড়ির কাজকর্ম বেশি বেশি করে করতে হবে, কারণ এতদিন ধরে আমি সমস্ত কাজ করে এসেছি আর আমার শরীরটা এখন খুব একটা ভালো নেই। তাই আমি আমার দেওরের বিয়ে দিয়ে তোমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে এলাম। এবার কিন্তু এই বাড়ির দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি চিন্তা করো না দিদি, আমি সব কাজকর্ম করতে পারি আর রান্না বান্নাও খুব ভালো মতো পারি, তাই তোমাকে আর অতটাও কাজের বোঝা নিতে হবে না। তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই রেস্ট করতে পারবে, আমি তোমার হয়ে সব কাজ করে দেব। অর্পিতার কথা শুনে দীপালি খুবই খুশি হয়। আসলে অর্পিতা খুবই ভালো ঘরোয়া এবং সংস্কারী মেয়ে ছিল, আর সেই জন্য দীপালির কষ্ট অর্পিতা খুব ভালো মতো বুঝতে পারে। কয়েকদিনের মধ্যেই অর্পিতা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, আর যা দেখে সবাই খুশি হয়। আর অর্পিতার কাজকর্মে খুশি হয়ে সবাই অর্পিতার খুবই প্রশংসা করে। এভাবেই কিছুদিন কাটে, আর ধীরে ধীরে অর্পিতা এবং দীপালি দুই যা একেবারে বোনের মতো হয়ে ওঠে, আর তারা একসঙ্গে মিলেমিশে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে।